রাইটারের গোষ্ঠী কি নাই লেখা সিঁড়ি কি প্রভাতকালে তোমায় হেরিল তোর মন্দ প্রদীপ নিভিয়া গেল আজকে আয় তোর প্রদীপ যদি আমি না নিবাইছি তাইলে আর কি কইলাম আল্লাহ আমার চাকর পাইছে আয় কি আছে তোর রাইটারগিরি আমি শুধু দেখছি তুই বাথরুমে যা না জাহান্নামে যা প্লিজ তোর দোহাই লাগে আমার একটু শান্তি দে আচ্ছা আমি তোর কি ক্ষতি করেছি বল তোর কোন বারাবাতে ছাই দিয়েছি তোর কোন পাকাতে আমি মই দিয়েছি আমার উপর কেন অত্যাচার করছিস তুই তুই কি জানিস তুই যখন রেগে যাস তখন শুদ্ধ ভাষায় কথা বলিস দেখনি আমি তোকে লাস্টবারের মতো বলে দিচ্ছি এখানে যদি থাকতে হয় এত রাত করে রুমে ফেরা চলবে না আমাকে 7 সকালে অফিসে যেতে হয় ঠিক মতো যদি ঘুমাতে না পারে অফিসে আমার সমস্যা হয় আর তোর ওই ছাইভস্য লেখা কাগজগুলো দয়া করে গুছিয়ে রাখবি আমি তো চাকর না যে প্রতিদিন এসে ওগুলো আমার গুছিয়ে রাখতে হবে সবই বুঝলাম কিন্তু কোনো প্লট তো পেলাম না বুঝলি আবার সেই প্লট আচ্ছা তোর মাথা থেকে কি এসব চিন্তা নামবে না আমি তো সেটাই ভাবছি অনি তোরা কিন্তু এখন খুন করুন বাদ দিবা অনি 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 এই শালা উঠ শোন আমি বাইরে গেলাম তুই যদি বাইরে যাস দয়া করে একটু তালাটা লাগাই যাস মানুষ একটা মিনিমাম কাণ্ডজ্ঞান থাকে তুই কালকে কোন আক্কেলে তালা না লাগে বাইরে গেলি ওই শালা সরি দোস্ত পকেটটা না একদম খালি নাই কোনো টাকা নাই শালা আমার বাংলাদেশ ব্যাংক পাইছো না দোস্ত 100 টাকা মাত্র 1 টাকাও না যতদিন এই সাইপাস ছেড়ে ভালো না হচ্ছিস ততদিন কোনো টাকা নেই কি সুন্দর একটা চাকরি ছিল ছেড়ে দিয়ে প্লট করছে কোনো সাহায্য নাই বন্ধু This is last warning. যদি ঠিক মতো কাজকর্ম না করিস এই ম্যাচ ছেড়ে চলে যেতে হবে এটা আমার ফাইনাল কথা কি খবর অনির্বাণ
এই তো চলছে। লেখালেখির কি অবস্থা? লেখালেখির অবস্থা তো আপনার হাতে। আমার হাতে মানে? না, লেখাগুলো দিলাম, ছাপলেন না, কিছু বললেন তো? সব কথা বলা যায়? যায় না। না, ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা তো বলবেন নাকি? তোমাদের মতো নতুন লেখকদের নিয়ে এই এক ঝামেলা, একটুতেই সেন্টিমেন্ট। মানে? এই লেখাটা কি সত্যিই তুমি লিখেছ? আমি লিখেছি মানে? এর আগেও তুমি আমাকে যে লেখা দিয়েছো আমি ছেপেছি, কিন্তু এবার তুমি আমাকে যে লেখা দিয়েছো এতে আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে এটা তোমার লেখা। লেখাটা কি এতই খারাপ হয়েছে? অনির্বাণ, তুমি কি কোনো সমস্যায় আছো? তোমার লেখার হাত নিঃসন্দেহে ভালো, কিন্তু এরকম বস্তা পচা লেখা দাও কোন সাহসে? সরি শৈক ভাই, আমি আসলে বুঝতে পারছি না কি হচ্ছে। ভাবো অনির্বাণ, ভাবো। ভালো লেখার জন্য খাটতে হবে, চিন্তা করতে হবে। ঠিক আছে, আসি শৈক ভাই। ঠিক আছে। এই কিনারে ভাই, এই বটেন। কটা বাজে? হ্যাঁ, আমার তো ঘড়ি নেই। কটা বাজে? রাত 2টা বাজে স্যার। তা রাত 2টোর সময় এখানে কি করা হচ্ছে? হ্যাঁ, না না, আপনারা ভুল করছেন, হয়তো সন্দেহ করছেন আমাকে। আমি খারাপ কোনো লোক না। মন্দ লোক না, ভদ্রলোক। তা ভদ্রলোকের পরিচয়টা দেন তো। আমি অনির্বাণ, লেখক। লেখক? তা লেখক সাহেবের কি লেখা হয়? গল্প, কবিতা, উপন্যাস না কেচ্ছা কাহিনী? না না, গল্প লিখি। গল্প? তা এত রাতে লেখার টেবিল রেখে এখানে কি করছেন? গল্পের প্লট খুঁজছিলাম, বুঝতে পারছেন? প্লট খুঁজতেছে, বুঝেছেন স্যার? বুঝেছি, প্লট না পাওয়া যাবে, চলুন। এই চল চল যাই। জি বস, জি বস, কোনো কারণ নেই, খালি খালি ধরে এনেছে বস। আমার বন্ধু অনির্বাণ লেখালেখি করে, আমি আপনাকে বলেছিলাম বস। বস প্লিজ আপনি যদি একটু হেল্প করেন। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। ঢাকা শহরটা তোমার বাপদাদার 14 গোষ্ঠীর না, তুমি যখন যা ইচ্ছা তাই করে বেড়াবে। অনির্বাণ, মানুষের ন্যূনতম একটা কমন সেন্স থাকে। আরে দোষ, আমার দোষটা কি বল? রাতেবেলা মানুষ চলতে পারবে না? মানুষের স্বাধীনতা থাকবে না? কারফিউ নাকি রাতেবেলা? দেখ, লেকচার মারবি না, একদম লেকচার মারবি না। তোর সব কাপড় চোপড় গোছানো আছে ম্যাচে, তুই আজ রাত ম্যাচ ছাড়বি, এটা আমার ফাইনাল কথা। হ্যাঁ লিখছে, থামা। আরে কই যাস? এই নতুন ম্যাচ খুঁজতে।
কিরে কি বুঝলি? এক কাজ কর না, তুই নিজে আরণ্যক হয়ে যা। সংসার ধর্ম যখন করবি না তাহলে আর কি করা, বনে জাগিয়া। দেখ দিদারুল, আমি এমন কিছুটা লিখতে চাই যে লেখাটা আমাকে অমর করে রাখবে। গত 6 মাসে আমি কিছু লিখতে পারিনি, একটা অক্ষর না। যাই লিখেছি সব মনে হচ্ছে পুরনো, এসব লেখা হয়ে গেছে, কোনো প্রাণ নেই। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই এই বইয়ের মধ্যে কি পেলি? আছে আমার গল্প, আমার গল্পের প্লট। প্রথম পাতাটা পড়ে দেখ। পড়লাম তো, মনে রেখো রূপা, 14 এপ্রিল, আলতাপ, 1968 সাল। কি বুঝলি? কি আর বুঝবো, কোনো এক আলতাপ রূপা নামের একটি মেয়েকে বইটি উপহার দিয়েছিল 1968 সালের 14 এপ্রিল। এই তো নতুন কিছু না, এর মধ্যে তুই প্লট কোথায় পেলি? বন্ধু, আরে বন্ধু আমার, দিদারুল দিদারুল দিদারুল, পেয়ে গেছি আমি, পেয়ে গেছি। আমি এখন মুক্ত, মুক্ত বলাকার মতো মেঘেদের দেশে উড়ে বেড়াই। আমি ছোটন্ত ঝর্ণা। আরে আমি তো আমার গল্পের প্লট পেয়ে গেছি, আমার স্রষ্টাকে পেয়ে গেছি। কি যে প্রশান্তি, কিরকম প্রশান্তি জানিস? যেন শিমুল ফুল থেকে হাওয়ায় উড়ে বেড়ানো তুলো তুলো তুলো। তোর যা ইচ্ছা তাই কর, তুই উড়ে বেড়া, ঘুরে বেড়া, ঘুমানোর সময় প্লিজ লাইটটা বন্ধ করিস। আমার ঘুমাই দেবো, সকালে অফিস যাবো। একটি বাইসাইকেল, আরোহী তারুণ্যে ভরপুর। ক্লান্তি নেই, নেই কোথাও প্রাণহীনতা, সংস্কৃতিবান আড্ডাবাজ। শুধু ছুটে চলা তার নেশা, আর কোনো সমস্যা মানেই। আলতা ভাই, কি হয়েছে বলো? বিমল দা আজ রাতেই পোশাকগুলো লিখে দিতে বলেছে। বিমল দা কোথায়? হাসান ভাই বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি আজ রাতে পোস্টারগুলো লিখে কাল সকালে নিয়ে আসবো। আচ্ছা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলতা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বলো? আগামীকাল বিকালবেলা একটা আবৃত্তির অনুষ্ঠান আছে, আপনাকে অবশ্যই থাকতে হবে। আচ্ছা বলো, তোমাদের কোন অনুষ্ঠান আমি থাকিনি? না মানে আপনাকে বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, যাবো। ভালো থেকো। হ্যাঁ তোমার আমার ঠিকানা বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।
দেবী মানে? সত্যিই দেবে। ওর সে অপরূপ দৃষ্টি আমার জীবনে প্রথম দেখা, ঠিক যেন নাটোরের বনলতা সেন। তা সেই দেবীকে কোথায় দেখেছিস? ধোপাপাড়ার পুকুর বাড়িতে। দেখ আলতাফ, তোর মুখে মিথ্যা কথা মানায় না। ও তৈব সাহেবের মেয়ে, বুরকা পরে থাকে, ওকে দেখার প্রশ্নই ওঠে না। আমি সত্যি বলছি। এ হতেই পারে না। যদি বলতি ক্লিওপেট্রাকে দেখেছিস বিশ্বাস করতাম, রূপাকে হতেই পারে না। রূপা? হ্যাঁ, বিদ্যামু স্কুলের ছাত্রী। তোরা বিশ্বাস কর, আমি সত্যি বলছি। আমি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, হঠাৎ সাইকেলের চেন পড়ে গেল। চেনটা উঠাতে গিয়ে দেখি বারান্দায় দাঁড়িয়ে অপরূপ দুটি চোখ। ওই চোখে আমার চোখ পড়লো। আর তুমি মজনু হয়ে গেলে না? শালা শোন, ওর বাবা সরকারের চাকর, দুর্দান্ত দাপট, করাচি থেকে ট্রান্সফার হয়ে 6 মাস হয়ে এসছে। ওর সাথে প্রেম করতে গেলে একেবারে ফ্রেম হয়ে যাবি। রূপা? দেখেন তো এটা কিনা। রূপা ফিরেছে? জি না। এত দেরি করে কেন? এই তো এখনই এসে পড়বে। দিনকাল খুব খারাপ, দেশভাগের মতলব চলছে চারদিকে। আমাদের মেয়ে সেরকম না। আমি সে কথা বলছি না, ও তো বিপদেও পড়তে পারে যে সময় ফিরে। রূপা? জি, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। তোমার লেখাপড়া ঠিক মতো চলছে তো? জি চলছে। রাস্তাঘাটে কেউ কোনো ডিস্টার্ব করে না তো? জি না। যাও। ওরা মনে হয় কোনো কারেকশনে যায়নি। চেষ্টা করেছিল কিন্তু কোনো লাভ হয়নি, নাকি রে আলতাফ? মানে এই তুই কোথায় আছিস? হাওয়ায়। বন্ধু আমাদের আজকাল প্রেমের হাওয়া খাচ্ছে। আরে প্রেম। কিরে, কোরআন শরীফ পড়া শেষ? না, শেষ নাই তো, যাচ্ছি। ছেলেটা কে রে? কোন ছেলে? আমি কিভাবে বলবো? না ভাবি, ওই বেলের শব্দ শুনলাম তো, তাই দেখতে এসেছিলাম। তুই কি ছেলেটাকে চিনিস? না। না চিনলে ভালো। ও
অবশ্য চিনলেও কোনো দোষ নেই। ভাবি বললাম তো আমি চিনি না। রূপা, এটা তোমার জন্য, নাও নাও, তোমার জন্য তো, নাও না। নাও না। সেদিনের সেই ফুল দেয়াটা আলতাফের জন্য অনেক বড় ভুল হয়ে গিয়েছিল। হঠাৎ করে যেন রূপা হাওয়া হয়ে গেল। আলতাফেরও মন বসে না কোথাও। আড্ডায় আলতাফ থেকেও যেন নেই। হঠাৎ রূপার জন্য কেমন যেন সব এলোমেলো হয়ে গেল। কোথায় রূপা? বাহ বাহ, বৈশাখের এই দিনে তোর দেখা পাবো ভাবতেই পারিনি। আর বলিস না, ফুলমতি বুয়া গ্রামের বাড়ি গিয়েছে, আর বাবাও আসতে দিতে চাচ্ছিল না, অনেক কষ্টে বুঝিয়ে তারপর আসলাম। তা তো বুঝলাম, কিন্তু এই কতদিন ছিলিটা কোথায়? ভাইজান হঠাৎ করে করাচি থেকে এসে আমাকে করাচিতে নিয়ে গিয়েছিল। বটর পেয়ে গেছিস নাকি? ওই রকমই, কিন্তু আমি ভাইজানকে পরিষ্কার করে বলে দিয়েছি যে পড়াশোনা না শেষ করে আমি বিয়ে করব না। আমারও সেই একই সিদ্ধান্ত। আচ্ছা চল ভেতরে যাওয়া যাক। চল। রূপা, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। এই বইটা নাও, তোমার জন্য। নাও নাও, তোমার জন্য। রিক্সালা ফেলে আপনি চলেন। না, তুমি যাবে না, দাঁড়াও। আপনি কি করছেন? যাও। রূপা, কান্না থামাও। নাও মিষ্টি খাও। তুমি কান্না থামাও, সবাই দেখছে তো। তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে বাড়ি দিয়ে আসবো, তুমি কান্না থামাও। রূপা, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আজই এক্ষুনি তোমাদের বাড়িতে গিয়ে
তোমার বাবা মাকে আমাদের ভালোবাসার কথা বলবো। আমি বাড়ি যাব না। মানে? আমি বাড়ি গেলে আমার বাবা আমাকে মেরে ফেলে দিবে। ধুর বোকা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমার বাবা এতক্ষণে ছেড়ে গিয়েছে, আমার বাবা আমাকে মেরে ফেলবে। রূপা, আপনি কেন আমাকে তুলে নিয়ে এসেছেন? এখন আমি কি করব? কি বলছিস? ঠিকই বলছি। রূপা কিছুতেই বুঝতে চাচ্ছে না, এখন কি যে করি। সেটাই তো ভাবছি। কোনো ভাবাভাবি নাই, তুই রাজি আছিস কিনা সেটা বল। আমি রাজি মানে? রাজি মানে বিয়ে, বিয়ে করবি কিনা বল। আশ্চর্য, কি বলছিস? এই মুহূর্তে এখন যা করতে হবে এই মুহূর্তেই করতে হবে। কিন্তু ওর বাবা? রাখ তোর বাবা, ওর বাবাকে আমরা ভয় পাই নাকি? তাকে তোমরা একা কলেজে পাঠিয়েছো, তাতে কোনো দোষ নাই। একা সে যেতেই পারে, কারো সাধ্য নাই তার কোনো ক্ষতি করে। দোষ যেটা করেছো সেটা আমাকে জানাওনি কেন? কেন জানাওনি? আব্বা, আমরা ভুল করে ফেলেছি। তুই থামো। আমি আজ রাতেই জানবো সে কোথায় আছে, কিন্তু আমি যখন জানবো তখন তাকে খুন করব। এমন শুকনো বাসর মনে হয় কখনোই আশা করোনি। আমার কোনো অসুবিধা হচ্ছে না, নিজেকে অনেক বড় বড় লাগছে, মনে হচ্ছে একদিনে অনেক বড় হয়ে গেলাম। আমি মনে হয় তোমাকে খুব বিপদে ফেলে দিলাম, তাই না? সবকিছু কেমন যেন ঝড়ের মতো হয়ে গেল। আমার খুব ভয় করছে। কিসের ভয়? আমি তো তোমার পাশে আছি। তুমি সারা জীবন আমার পাশে থাকবে না? কোনো ভয় নেই। কে? আপনারা? আপনি আলতাফ? জি। চলুন। কোথায়? থানায়। আমার অপরাধ? থানায় গেলেই বুঝতে পারবে। দয়া করে ওকে আপনারা ধরবেন না, ওর কোনো দোষ নেই। রূপা, তৈয়ব সাহেব সেদিন তার ক্ষমতার সদ্ব্যবহার করেন, আলতাফকে পাঠিয়ে দেন জেলে। কিন্তু সে রাতে ওদের বাসর হয়েছিল ঠিকই। আলতাফের এরকম করুণ পরিণতিতে রূপা যেন তার সর্বস্ব হারিয়ে বসে। আমার পেটে যদি সন্তান না থাকতো তাহলে আমি আত্মহত্যা করতাম। আমি আপনার সন্তান, আপনি চাইলে আমাকে মেরে ফেলতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার সন্তানকে মারতে পারবো না। রূপা, আমি তোমাদের এই বিয়ে মানি না। সে কারণে আমার কাছে তোমাদের সন্তান অবৈধ। যদি তোমার সন্তানকে তুমি বাঁচিয়ে রাখতে চাও তাহলে আমি যা বলবো তা তোমার অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বলুন। তোমার সন্তান ভূমিষ্ঠ হতে পারে একটি শর্তে। ভূমিষ্ঠ হবার পর
ওই সন্তানকে এতিমখানায় দিয়ে দেবে। আর যদি তা না পারো তাহলে তাকে নষ্ট করে দিতে হবে। কি করবে ভেবে দেখো। আমি আমার সন্তানকে কিছুতেই মরতে দিতে পারি না। দিচ্ছি দিচ্ছি ভাইয়া, দিচ্ছি একটু একটু ভাইয়া, একটু দিচ্ছি ভাইয়া, একটু ভাই দিচ্ছি। হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ ভাই, একটু নেটওয়ার্কের ঝামেলা আছে, আপনি বলেন। হ্যাঁ বলেন বলেন। হ্যালো 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 হ্যাঁ 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 জি জি, আমি ওই অনুপম প্রকাশনী মোশারফ সাহেব বলছি। জি না 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 না, ওই অনির্বাণ ভাই নতুন কোনো লেখা দেননি না। জি একটু জি জি বলেন। সপ্তম সংস্করণটা ওই প্রকাশনের পথে আছে। জি ভাই এই 1 মিনিট একটু ধরেন, আমার একটা লাইন আসছে। হ্যাঁ জি 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 ভাই, হ্যালো হ্যাঁ আল্লাহ, হ্যাঁ পরে কথা বলবো। হ্যাঁ একটু হ্যালো হ্যাঁ হ্যাঁ, উনি একটু ব্যস্ত আছেন। নাম একটু দেখি ভাই, একটু দেখি, একটু একটু অনির্বাণ ভাই, আপনি একটা ফোন আসছে, প্রকাশক কথা বলতে চায়। দেখছেন আমি ব্যস্ত, আপনি একটু ম্যানেজ করেন না। আমিও তো ভাবছিলাম। জি ওই অনির্বাণ ভাই তো ব্যস্ত। দেখি ভাই, দেখি 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 দেখি। আরে দোস্ত, এটা তুই কি করলি? তুই তো ফাটাই দিলি। দোস্ত আমরা বাঁচা। আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি। ভাই বোনেরা, আপনারা আপনাদের অটোগ্রাফ নিয়ে ভাববেন না। আপনারা প্রত্যেকে অটোগ্রাফ পাবেন। আমাদের প্রিয় লেখক আজ সারাদিন মেলায় আছে, আপনারা প্রত্যেকে অটোগ্রাফ পাবেন। কিন্তু এখন একটু বিরতি দিন প্লিজ। হ্যাঁ চল দোস্ত চল। আরে ভাই বলতে জি 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 আচ্ছা, আমি ওই একজনের সাথে কথা বলতেছি, পরে আমি আপনাকে ফোন দেবো। হ্যাঁ না ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ বলেন জেন্দাল ভাই, বলেন কি অবস্থা? জেন্দাল না ভাই, জেন্দাল ভাই। খুব চাপের মধ্যে আছে, এখন নাম কারেকশন করে বলতে পারবো না। বলে ভাই, ওনার লেখা আমার খুব দরকার, অ্যাডভান্স নিয়ে আসছি। অ্যাডভান্স নিয়ে আসলে তো আর অ্যাডভান্টেজ পাওয়া যায় না ভাই। খুব চাপের মধ্যে আছে, খুব চাপ। তারপর দেখি আপনার জন্য কিছু করতে পারি, সব কিছু আমাকে সামলাইতে হবে, বুঝতে পারতেছেন না? নতুন বই। ভাই ভাই, আমি সৌরভ প্রকাশ নিয়ে ভাই, আপনার একটা ভাই আপনি সরেন, পরে যোগাযোগ করুন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ভাই আপনার একটা লেখা আমার খুবই দরকার। হ্যাঁ আপনি পরে যোগাযোগ করুন। অনির্বাণ ভাই, এদেরকে একদম পাত্তা দিবেন না। আগামী 2 বছর যত বই আপনার ছাপানোর আমার প্রকাশনীতে ছাপাবে। টাকা পয়সার ব্যাপার কোনো চিন্তা করবেন না। আর ওই যে চলেন, মিডিয়া সাংবাদিকরা আসছে, চলেন। আচ্ছা ঠিক আছে, আপনি জানান না। আচ্ছা তাড়াতাড়ি আসেন, হ্যাঁ অপেক্ষা করছে। এই কি অবস্থা? শোন শোন, মিডিয়ার সামনে কথা বলবি একটু ভাব নিয়ে, কিন্তু আপনারাও তো এখন সেলিব্রিটি। হ্যাঁ মিডিয়া তো। প্রথম উপন্যাস হিসেবে সর্বমহলে এত জনপ্রিয়তা, এ ব্যাপারে আপনার অভিমত কি? দীর্ঘদিন ধরে তো লেখালেখি করছিলাম, ভাবছিলাম ভালো কিছু একটা লিখি, লিখে ফেললাম। তারপরে তো আপনারাই জানেন, আপনার উপন্যাসে আমরা স্বাধীনতার পূর্ব সময়ের একটা মিষ্টি প্রেমের গল্প পাই। আপনি বলবেন কি এই ধরনের একটা প্লটকে কেন উপন্যাসে রূপ দিলেন? আসলে সরি সরি সরি। হ্যালো, কি? ও আচ্ছা, সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমাকে একটু অফিসে যেতে হবে, সমস্যা হচ্ছে। রাতে দেখা হবে। হ্যাঁ সরি। হ্যাঁ দেখা হবে, সরি। হ্যাঁ কিন্তু আপনি আমাকে আপনি চিনবেন না,
আমি আপনার একজন পাঠক। বইমেলায় গিয়েছিলাম আপনার সাথে দেখা করার জন্য, একটু কথা বলার জন্য, কিন্তু আপনি অনেক ব্যস্ত, তাই এখানে এসেছি আপনাকে একটু বিরক্ত করব বলে। বাবা, আমি কি একটু বসতে পারি? নিশ্চয়ই। আমি আসলে খুব একটা বই পড়ি না, কিন্তু আপনার বইটা পড়তে বাধ্য হয়েছে আপনার বইয়ের নামের জন্য। ও আচ্ছা। এই যে আপনি বইটা লিখেছেন, এটা কি শুধুই আপনার কল্পনা? দেখুন, একজন লেখক যখন কিছু লেখে তখন পুরোটা কল্পনা না, আবার বাস্তবতার আলোকে কল্পনা তো বটেই। আপনি একজন স্রষ্টা। জি। হ্যাঁ বাবা, আপনি আপনার কল্পনা শক্তি দিয়ে যে গল্পের সৃষ্টি করেছেন, সেটা আপনার জন্য কল্পনা হলেও আমার কাছে সেটা পরম বাস্তব। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আপনি আপনার গল্পে যেই রূপাকে সৃষ্টি করেছেন, আমি সেই রূপা। আমি যে সেই রূপা, এটা বিশ্বাস করতে আপনার কষ্ট হচ্ছে, তাই না? এটা কি করে হয়? আপনি যে কি সৃষ্টি করেছেন, এটা আপনি নিজেও জানেন না। কিন্তু আমি তো আলতাফকে সৃষ্টি করেছি। উনি সে আসবে। উনি হচ্ছেন অনির্বাণ। আমরা আপনার কাছে কৃতজ্ঞ বাবা। আপনি আমাদের নতুন করে সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের সৃষ্টি কোথায়? আমাদের সন্তান, দেশের প্রতিটি এতিমখানা আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু পাইনি। আপনি কি এমন কিছু লিখতে পারেন যাতে আমরা আমাদের রক্তের ধনকে খুঁজে পাই? আমার লেখায় আপনাদের নতুন করে সৃষ্টি করেছি, সেজন্য আমি কৃতজ্ঞ। কেননা লেখার জন্য আপনাদেরও তো দেখলাম, কিন্তু নতুন কোনো লেখা সম্ভব না যা দিয়ে নিজেকে দেখা যায়। সেই ক্ষমতা আমার নেই। সবার তো সব ক্ষমতা থাকে না।
সৃষ্টির রহস্য ভেদ করা কঠিন, তবুও নিরন্তর চলে সে চেষ্টা। আলতাফ আর রূপা আজ ফিরে পেল নিজেদের। আমি অনির্বাণ, তাদের সেই এতিম সন্তান। আমিও কি জানতাম এভাবে রহস্য উন্মোচন হবে। আমিও তো আমাকে খুঁজছিলাম। খোঁজার পালা থেমে গেলে সৃষ্টি হবে কিভাবে?